সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত এটিএন মিউজিকের মাধ্যমে অসংখ্য শিল্পীদেরকে পরিচয় করিয়ে দিই আপনাদের কাছে। তুলে ধরি তাদের গল্পগুলো, তুলে ধরি তাদের সাম্প্রতিক কাজ। আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে এমন একজন আছেন যিনি রিয়েলিটি শোর মাধ্যমে নিজের জীবনের যাত্রা শুরু করেছেন, এখনও ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন দারুণ সব গান। গল্প গানে শুনবো তারই কিছু কথা। আমাদের সঙ্গে আছেন রাবেয়া সেতু। কণ্ঠশিল্পী রাবেয়া সেতুর সাথে অনেক গল্প হবে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সেতু আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সম্প্রতি অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আপনি ব্যস্ত, যে কাজগুলো ঈদে এবং ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দর্শকদের কাছে আসার কথা, সেগুলো সম্পর্কেই জানবো। আচ্ছা, সম্প্রতি আমার দুটো গান রেডি হয়েছে, এইগুলার ভয়েস মোটামুটি রেডি আছে, আমরা ফাইনাল ভয়েসটা দেয়া বাকি আছে। আর এরপর আমরা ভিডিওর কাজ শুরু করে দিব। এর মধ্যে আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু গান রেডি করা আছে, ভয়েসও দেওয়া আছে, শুধু ভিডিওর কাজটা বাকি। এগুলো নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে। একটা বিষয় সম্পর্কে কথা না বললেই নয়, সব শিল্পীরাই কিন্তু নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করেন এবং পাশাপাশি অন্যান্য সিরিজগুলোর জন্য কাজ করে থাকেন। তো আমার জানার ইচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেল এবং অন্য প্রডিউসার কোম্পানিগুলোর জন্য যে কাজ, সেই কাজগুলোর মধ্যে পার্থক্য কি থাকে? পার্থক্যটা থাকে যেটা হয় যে সত্তার যে একটা ব্যাপার, নিজের ইউটিউব চ্যানেলের জন্য যখন কাজ করি, গানটা একান্তই আমার কাছে থেকে যাচ্ছে। আর সেটার জন্য আমি কোথাও গাইতে যাই বা কোনো কাজের জন্য ইউজ করতে চাই, কারো পারমিশনটা আমার লাগবে না, যেহেতু এটা আমার নিজের। আর যখন অন্যের জন্য কাজ করি বা অন্য কোনো ব্যানারে কাজ করি, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনুমতি নিতে হয় বা আর ভিউজ থেকে সত্ত্বাধিকারটা তাদের কাছে থেকে যায়। হ্যাঁ, তারপরে অন্যান্য চ্যানেলে যখন কাজ করতে যান, কোনো একটা প্রডিউসার প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, সেখানে তো দর্শক শ্রোতাদের চাহিদাটা ভালো পাওয়া যায়, সাড়াটা বেশ ভালো পাওয়া যায়। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তো সেই সাড়াটা পাওয়া যায় না। এটা কি আপনাদের কাছে কখনো মনে হয়নি যেটা লস হয়ে যায়? পাওয়া যায় না যে একদিক থেকে পুরোটা মানে এভাবে বলা যায় না যে পাওয়া যায় না, অনেকে পাচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এখনকার সময়টা হয়ে গেছে কি, আমার কাছে যেটা মনে হয়, যেটা লাকটা খুব ফেভার করতে হয়। আচ্ছা, যে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো একটা কাজ করছি কিন্তু ভিউজ হচ্ছে না বা মানুষজনের কাছে পৌঁছচ্ছে না। এটা হয়তো আমাদের ব্যর্থতা কি না সেটা বলতে পারি না, কিন্তু এরকমটা হয়। আবার এমনও হয় যে একদম নতুন চ্যানেল, কিন্তু একটা গান দেখা যায় ক্লিক করে গেল, সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এই পর্যন্ত কোন গানটি দিয়ে আপনি দর্শকদের কাছে বেশ সাড়া পেয়েছিলেন? এটা একটা কাভার সং ছিল, খুব পুরনো একটা ফোক গান। ওই গানটা দিয়ে আমি ওটা গাওয়ার পরে এটা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তো বেশ ভালো সাড়া পেয়েছি। দুটো লাইন কি শোনা যায়? হ্যাঁ, ওটা খুব বিখ্যাত একটা গান। আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বাহ, আপনি ছোটবেলা থেকে ক্লাসিক শিখেছেন, ফোক শিখেছেন, সেই সাথে আপনি নজরুল সঙ্গীতেও বেশ তালিম নিয়েছেন। তারপরেও ফোককে ঘিরে শুধু কাজ কেন করছেন? ফোক গানটা আমাকে কেন জানি অনেক বেশি টানে। ক্লাসিক্যাল মিউজিকটা আমি অনেক বেশি ভালোবাসি, কজ আজ আমাদের গানের মূল ভিত্তিটাই হলো উচ্চাঙ্গ সঙ্গীত। এটা ছাড়া আমরা যে কোনো ধারা থেকে আসি না কেন, ওভাবে নিজেকে তৈরি করা যায় না। আমাদের মূল ভিত্তিটাই হলো উচ্চাঙ্গ সঙ্গীত। তো সেই জন্য উচ্চাঙ্গ সঙ্গীত আর এমনিতে আমি গাইতে খুব ভালোবাসি। মানে বাসায় যতক্ষণ থাকি, আমি গান কতটা গাই আমি জানি না, বাট ক্লাসিকটা আমি খুব বেশি করার চেষ্টা করি। তারপরও শিল্পী হিসেবে নিজেকে ভার্সেটাইল হিসেবে পরিচয় করিয়ে দিতে কখনো ইচ্ছে হয়নি অন্য ধারায় কাজ করতে? হ্যাঁ, করেছি টুকটাক, ওটা একটু সংখ্যায় কম, ফোক গানটা একটু সংখ্যায় বেশি, অতটুকুই। বাহ, দারুণ। 2020 সালে একটা রিয়েলিটি শোর মাধ্যমে কিন্তু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছে। সেই 2020 সালে একটু ফিরে যেতে চাই, কিভাবে যাত্রাটা শুরু হয়েছিল? এই ঘটনাটা না একটু মানে কি বলবো, ম্যাজিক্যাল বলা চলে। বা আমরা তো সবাই ঘরবন্দি ছিলাম করোনাকালীন সময়টাতে। তো তখন হঠাৎ করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম সারেগামাপাতে আমি অডিশন দিব, ইন্ডিয়ান একটা রিয়েলিটি শো।
তো তখন করোনাকালীন সময় যেহেতু কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল, হ্যাঁ হ্যাঁ লকডাউন ছিল টোটালি। তো হঠাৎ করে হচ্ছে আমি দেখলাম যে বাংলার গায়েন নামে একটা রিয়েলিটি শো এসছে। তো হয় কি যে ঘরবন্দি যেহেতু আমি ভাবছিলাম কি যে দেখি না দিয়ে কি হয়। আচ্ছা। তো এর আগে আমার কিছু বাজে অভিজ্ঞতা আছে রিয়েলিটি শো নিয়ে। তো অনেক কারণে আমার মা বা আমার ফ্যামিলি কেউ সাপোর্ট করছিল না যে এটাতে যাই বা কোনো কিছু। আমি কাউকে কিছু না বলে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি, সেটা অনলাইন ছিল। অনলাইনের মাধ্যমে হচ্ছে ভিডিও পাঠাতে হতো, ওখান থেকে ওরা হচ্ছে সিলেকশন করে পাঠাতো। তো দেওয়ার পরে দেখি হয়ে গেছে, অনেক কন্টেস্টেন্ট ছিল, ওখান থেকে হয়ে গেছে। আস্তে 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 ধীরে ধীরে করতে করতে আমাদের স্টুডিও অডিশনের সময় আসে। ওখানেও আমি যখন মাকে বললাম যে মা আমি তো হয়ে গেছে, এখন আমি একটু যেতে চাই, মা বললো যে না কেন যাবা, তুমি তো পারবা না, তোমাকে তো বাদ দিয়ে দিবে। আচ্ছা, হবে না, দরকার কি এত কষ্ট করে করোনার সময়। ফ্যামিলিও খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল এই জায়গাটাতে আসার জন্য। হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড, যেহেতু মা আমার সাথে সব সময় থাকেন, তো অনেক কিছু দেখেছেন, তো মা রাজি ছিলেন না। পরে হচ্ছে আমিও বাবাকে রিকোয়েস্ট করলাম, আমার বোনকে রিকোয়েস্ট করলাম, বাবা বললো যে ঠিক আছে ও যেতে এত করে চাচ্ছে যাক না। মানে আমি বললাম যে এইটাতে যদি না পারে আমি কখনো কোথাও হচ্ছে আপনাকে আমি বলবো না যে আমাকে নিয়ে যান। আচ্ছা, তো মা বললো যে ঠিক আছে, পরে আমাকে নিয়ে আসে। সেই টুকটুক করতে 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 একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে আসি। এবং সেই মাহেন্দ্র খন গ্র্যান্ড ফিনালের দিন চিন্তার বাইরে ছিল যে এত দূর আসতে পারবো। কখনো মানে ভাবিও নি। প্রত্যেকটা এপিসোডের আগে যখন গান করতাম তখন ভাবতাম যে আজকেই বোধহয় শেষ, আমি আজকে শেষবারের মতো গানটা গিয়ে যাচ্ছি, ওটা চিন্তা করে আমি গানগুলো গাইতাম। তো জানি না কিভাবে আবার পার হয়ে যেতাম। মা প্রতি এপিসোডের পরে বলতো এবার যেহেতু হয়ে গেছে থাক, আর যেতে হবে না, চলো বাড়ি চলে যাই। আমি বললাম যে মা এইটাই তো হয়ে গেছে, একটু আরেকটা যাই, হ্যাঁ হ্যাঁ আরেকটা যাই আর যাবো না, আরেকটা যাই আর যাবো না, এই করতে করতে একদম পুরো শেষ দিন পর্যন্ত সেই মাহেন্দ্র খন স্টেজে দাঁড়িয়ে আছি আমরা। মানে আমাদের টপ ফাইনালিস্ট ছিলাম আমরা 7 জন। তো হঠাৎ দেখলাম যে আমি নরসিংদী থেকে এসেছি, আমার দেশের বাড়ি নরসিংদীতে। তো আমাদের নরসিংদী ছিলাম আমরা 2 জন। তো যখন বললো যে এক পা, আমাদের যে উপস্থাপিকা আপু ছিলেন তিনি বললেন যে আমি একজন একজন করে নাম বলবো, তোমরা এক পা করে সামনে এগোবে। তো ঠিক আছে, আমি তো জানি যে নরসিংদী মানে আমার নামটাই আগে বলবে, যে আমি বাদ পড়ে যাব। তো দেখলাম যে না, আমার নামটা আসেনি। আমি চোখ বন্ধ করে হাতে এরকম মুচড়ে ধরে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখি যে তাকিয়ে দেখি আমার চারপাশে কেউ নেই, শুধুমাত্র আমি, আমার পাশে আর 2 জন। ওখান থেকেই পরে হচ্ছে আমি ফার্স্ট রানার আপ হই সবার দয়া আল্লাহর রহমতে। তো ওই তো ছিল সেই মাহেন্দ্র খন, এবং এরপর থেকে টুকটুক করতে করতে আসলে নিজের ইচ্ছা, নিজের ট্যালেন্ট সবকিছু মিলিয়ে কখনো আটকে রাখা সম্ভব হয় না, সেটা যখনই হোক না কেন সেটা সবার সামনে আসেই। এবং কতটুকু গাইতে পারি আসলে জানি না, চেষ্টা করি সব সময় যে নিজের মানে সর্বোচ্চটা দিয়েই গাইবার। বাহ, দারুণ। এই যে 2020-এ ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু, তারপর থেকে এ পর্যন্ত আপনি কিন্তু মাশাআল্লাহ 50টিরও বেশি আপনার মৌলিক গান আপনি করেছেন। যেখানে অনেক শিল্পীরা কভার সং করতেই হিমশিম খেয়ে যায়, সেখানে আপনার কিন্তু 50টিরও বেশি মৌলিক গান আছে এবং তার বেশিরভাগই ফোক। তো এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার পর দর্শকদের কাছ থেকে কিন্তু ডিরেক্ট রিঅ্যাকশন পাওয়া যায় স্টেজে। স্টেজে কাজ করা হচ্ছে নিরলসভাবে অবশ্যই, কারণ একজন শিল্পীর সবথেকে পছন্দের জায়গাটাই হচ্ছে স্টেজ। আপনার ক্ষেত্রে প্রথম যখন স্টেজে কাজ করেন কেমন ছিল বিষয়টা, এবং দর্শকদের কাছ থেকে আসলে আপনার গানগুলোর সাড়া কেমন পেয়েছেন? আমার স্টেজ করে আমি একদম বেশ ভালো ছোট বয়স থেকে আমি স্টেজ করি। যখন অনেক সিনিয়র আর্টিস্টরা গান করতে আসছেন, সেখানে আমি ছোট মানুষ, আমাকে স্টেজে ডাকছে, আমি গান গাইছি, এবং আমি স্টেজ থেকে নামার পরে সবাই চিৎকার করছে আমার নাম করে। যে তখন মানে সবাই খুব আনন্দিত বোধ করতো, যে আম্মু বলতো যে এত ছোট একটা মেয়ে সবাই গান এত পছন্দ করছে, তো আল্লাহর রহমত সবার দোয়া অবশ্যই আছে সেই জন্য। আর আমার নিজের গানের কথা যদি বলি, নিজের গান মোটামুটি পেয়েছি, যেহেতু আমার এত বেশি জনপ্রিয় গান আমার এখনো হয়নি, সেই জায়গা থেকে যখন 2-1 মানুষ আমাকে বলে যে হ্যাঁ আপনার এই গানটা শুনতে চাই, বাপু এই গানটা রিকোয়েস্ট আছে, অনুরোধ আছে, একটা ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, তাদের আশা চাওয়াটা অনেক বেশি এখন আপনার কাছে পৌঁছে যায়, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় অল্প স্বল্প আসে। হ্যাঁ, কেমন লাগে তখন? খুবই ভালো লাগে। বিশেষ করে টেলিভিশন লাইভ যেগুলো হয় সেগুলোতে দর্শকদের অনুরোধগুলো আমরা আসলে বেশি পাই। সেখানে যখন আমার নিজের মৌলিক গানটার কথা অনুরোধ আসে, তখন তো এর থেকে বড় ভালো লাগা আমার মনে হয় না আমার জীবনে আর কিছু হতে পারে। আসলে একজন শিল্পীর নিজের সত্তাই হচ্ছে তার মৌলিক গান, একদম এর উপরে কোনো কথা হয় না। আচ্ছা, আপনি যেহেতু নজরুল সঙ্গীতের উপর তালিম নিয়েছেন, আপনি একজন নজরুল সঙ্গীত শিল্পীও বটে, তো এই যে
নজরুল সঙ্গীতকে ঘিরে কোনো প্ল্যানিং আছে কিনা? নজরুল সঙ্গীতকে ঘিরে সেভাবে প্ল্যানিং নেই, এখন পর্যন্ত নেই। কারণ যখন থেকে ফোক প্ল্যাটফর্ম থেকে বের হয়েছি, এরপর থেকে আমাদেরকে একটু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপাতত কয়েকটা বছর হলেও একটু ফোকের দিকেই কাজ করতে থাকো, একটু ফোকটা নিয়ে আগাও, এরপরে তোমরা তোমাদের মতো করে ভার্সেটাইল যেভাবে আগাতে চাও তোমরা আগাতে পারো। তো এই ফোকটার মধ্যে কয়েকটা বছর কাজ করতে গিয়ে সবার মাথায় ঢুকে গিয়েছে যে ও বোধহয় ফোকটাই করে। আচ্ছা। আর নজরুল সঙ্গীত আমার প্রচন্ড ভালো লাগার একটা জায়গা। হ্যাঁ, নজরুল আমি করি, গাই, কভার সং অনেক সময় করা হয়, কিন্তু ওটা নিয়ে আলাদাভাবে আগাবো। নজরুল সঙ্গীত খুব কঠিন একটা সাবজেক্ট। আচ্ছা। আমি ভালোবাসি, করতে যাই না কতটুকু পারি, চেষ্টা করি। ভবিষ্যতে পাবো আমরা হয়তো কখনো কাজ করতে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, গল্পের এই সময়টাতে দুটো লাইন কি একটু নজরুল সঙ্গীত শুনবো, যে কোনো? আচ্ছা, নজরুল সঙ্গীত একটা আমার আপনার চেয়ে আপন যেজন, এই গানটা আমার ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দের একটা গান। এই গানটা আমি খুব গাই, তো এই গানটা আমি চেষ্টা করছি। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। বাহ, দারুণ। সেই 4 বছর বয়স থেকে টুকটুক করতে করতে এগিয়ে আসে এবং এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। অবশ্যই এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়, কিন্তু প্রতিটা শিল্পীর কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে একটা প্ল্যান থাকে, একটা পরিকল্পনা থাকে। তো আপনি এখনো পর্যন্ত কোনো প্ল্যান করেছেন কিনা? প্ল্যান বলতে গান তো আছে, গানের সাথেই সারা জীবন বাঁচতে চাই, গানটাকে সঙ্গী করেই সারা জীবন কাটাতে চাই। সেভাবে অনেক মৌলিক গান করার ইচ্ছা আছে, যেহেতু যে আপনিও বলেছিলেন যে সত্তাটাই হচ্ছে আমাদের মৌলিক গান, তো সেই জায়গা থেকে মৌলিক গান অনেক বেশি গান করতে চাই, এবং সেই গানগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়। একটা কাজ হলেও যাতে আমি আজকের থেকে 10 বছর পরে, জানি না কতদিন বাঁচবো, বা আশাটা করি যে আজকের থেকে 10 বছর পরে, 20 বছর পরে একবার হলেও যাতে মানুষ বলে যে হ্যাঁ, এই গানটার জন্য ও বিখ্যাত, বা এই গানটা ওর, এভাবে যাতে নিজের একটা আলাদা আইডেন্টিটি, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং সব শিল্পীর ইচ্ছে থাকে। একদম। এখন কিন্তু মানুষের কাছে গান একটা দেখার বিষয় হয়ে গেছে। একজন শিল্পীকে কিন্তু একটা গান তৈরি করার পরপরই চিন্তা করতে হয় গানটার ভিডিওগ্রাফি নিয়ে। তো আপনি আপনার মিউজিক ভিডিওসগুলো নিয়ে কতটুকু চিন্তা করেন? আমি একটু চিন্তা করি, কারণ একটু বেশি চিন্তা করি, কারণ আমরা এমন অনেক গান পেয়েছি যে গানগুলোতে আমরা মূল শিল্পীকে অনেক সময় সেটাই আমরা জানতে পারি না, কিন্তু গানটা খুব জনপ্রিয়তা পেয়েছে। সেই জায়গায় আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর বোধহয় তার গানটাতে থাকা উচিত। আচ্ছা, অবশ্যই যারা মডেল হিসেবে কাজ করেন অবশ্যই তাদের দরকার, যেহেতু আমরা তো ওনাদের মতো করে কখনো নাচতেও পারবো না, ওনাদের মতো করে কখনো প্রেজেন্টেশনটা আমরা দিতে পারবো না, কিন্তু তারপরেও যতটুকুই হোক অ্যাটলিস্ট একটা শিল্পীর 1 সেকেন্ড বা 3 সেকেন্ড 5 সেকেন্ড 3 মিনিটের একটা গানে অবশ্যই প্রয়োজন, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই গানটা এই শিল্পীর। তাহলে আপনার যতগুলো মিউজিক ভিডিওস আছে সবগুলোতেই তাহলে আপনাকে দেখা গিয়েছে বা দেখা যাচ্ছে? আমি চেষ্টা করেছি সেটা অল্প সময়ের জন্য চিনতে পারে, বা দর্শকের যেন কনফিউশন না থাকে আসলে শিল্পী কে আছে। আচ্ছা, এর মধ্যে আপনার কিন্তু একটা বেশ দারুণ একটি গান আছে,
বৈদেশী বন্ধুর লাগিয়া, এটা একটা ফোক গান, ফোক ঘরানার গান। তবে এখানে কিন্তু আমরা দেখেছি আপনাকে একাই আমরা পেয়েছি, তো খুব সুন্দরভাবে আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করেছেন। যেহেতু এখানে আপনি একজন মডেল হিসেবেও কাজ করেছেন, একজন মডেলকে কিন্তু সবসময় টিপটপ থাকতে হয় বা নিজেকে নিয়ে খুব কনসার্ন থাকতে হয়। একজন শিল্পী এবং একই সাথে একজন মডেল, কিভাবে ব্যালেন্স করেছেন? মডেল তো ভাবে আসলে বলি, মানে বলা যায় না, কারণ শিল্পী আমি আমার মতো করে চেষ্টা করেছি করতে। আর শিল্পী বলি বা এই সেক্টরে যারা কাজ করেন, সে একজন অভিনেত্রী হতে পারেন, একজন কণ্ঠশিল্পী হতে পারেন বা একজন মডেল হতে পারেন, সবার কিন্তু না নিজেকে অতটুকু মেনটেন করতে হয়। যে আপনি আজকে এখানে কাজ করছেন, আপনাকেও কিন্তু নিজেকে অতটুকু কষ্ট করতে হয়, মেনটেন করতে হয়। তো সেই জায়গা থেকে চেষ্টা তো করি যে একটু যাতে মেনটেন থাকা যায়। দিন শেষে টেলিভিশন বা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে নিজেকে একটু মডিফাই করেই রাখতে হয়। একদমই তাই, এবং আমার প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সত্যি তাই। এমন অনেক শিল্পী আছেন, অনেক কম্পোজার আছেন যাদের সাথে কাজ করার জন্য আমরা সবসময় উতলা থাকি। তো একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার কার কার সাথে, কোন কোন মিউজিক কম্পোজারের সাথে কাজ করার খুব প্রবল ইচ্ছে আছে? আমার যার সাথে বেশি কাজ করার ইচ্ছে ছিল সেটা আমি করেছি। আচ্ছা, এই কাজটা আমার করা হয়েছে। আমাদের দেশের বিখ্যাত একজন মানুষ, খুবই গুণীজন, শ্রদ্ধেয় শওকত আলী ইমন স্যার। স্যার আমাদের বাংলার গায়নে জাজ প্যানেলেও ছিলেন, সেই থেকে ওনার সাথে সখ্যতাটা আমাদের সবারই মোটামুটি একটু বেশি। তো উনি মানুষের স্বপ্নের মিউজিক ডিরেক্টর যদি বলি, আমাদের একদম সিনিয়র যারা ছিলেন ওনাদের পরের কথা যদি বলি, উনিও তাদের মধ্যে একজন পরের। ওনার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল। আমার নগরের জাদুকর নামে একটা গান আমার রিলিজ হয়েছিল, তো সেই গানটি উনারই সুর করা, উনারই কম্পোজিশন, কথা লিখেছিলেন শ্রদ্ধেয় জসিমউদ্দিন আকাশ। তো উনার সাথে প্রবল ইচ্ছে ছিল কাজ করার, এবং এটা আমি কাউকে ওভাবে বলছি না যে অন্য কারোর সাথে কাজ করার ইচ্ছে নেই, সবার সাথে কাজ করার ইচ্ছে আছে, এবং সেটা খুব অনেক বেশি বেশি করে। কিন্তু উনি ছিল আমার স্বপ্নের সেই মানুষ যার সাথে আমার একটা গান হলে আমি করতে চাই। অলরেডি আপনার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা কথা, আমার বাংলার গায়নের যে মৌলিক গানটা ছিল রিয়েলিটি শোতে, সে আমার প্রথম মৌলিক গানটাও কিন্তু স্যারেরই করা ছিল, এবং আনফরচুনেট ভাবে সেটা আমি স্যারের কাছে পড়ে গেছিলাম, আমি জানতাম না যে এটা হয়ে যাবে। বাহ, দারুণ! এটা সত্যি সৌভাগ্যের বিষয় যে পছন্দের মানুষের সাথে কাজ করার বিষয়টা অন্যরকম থাকে। গল্প গানে আড্ডায় কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, যাবার আগে এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? সবার কাছে একটাই চাওয়া যে আমরা যে গানগুলো করছি যদি ভালো লাগে অবশ্যই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমরা ছোট মানুষ, অবশ্যই আমাদের ভুল ত্রুটি হতে পারে, সেটা ব্যক্তি মানুষ হিসেবে হতে পারে, সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে। সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবে আমাদেরকে ভালোবেসে যাবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও শেষ একটি গান শুনবো আপনার কাছ থেকে এবং আমাদের আয়োজন শেষ করব। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দারুণ কিছু গল্প করলাম, জানলাম সেতুর মনের ইচ্ছাগুলো। আগামীতে এমন শিল্পী নিয়ে আবারও হাজির হয়ে যাব এটিএন বাংলার পর্দায়, এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া জাহান এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য? এবারে আমি গাইছি আমার একটি মৌলিক গান। এই গানটির কথা ও সুর হচ্ছেন শ্রদ্ধেয় বাউল কবি শ্রাবণ কাজী শাহ। আমার ভীষণ পছন্দের একটা গান, একটু অন্য ধরনের, শুনবো। হ্যাঁ, চেষ্টা করছি। আগের মতো নাই আর পীরিত, আগের মতো নাই আর পীরিত, নকলি ভুইরা গেছে, পীরিতের বাজারে আগুন লাগছে, আগুন লাগছে রে, পীরিতের বাজারে আগুন লাগছে। আগের মতো নাই আর পীরিত, আগের মতো নাই আর পীরিত, নকলি ভুইরা গেছে, পীরিতের বাজারে আগুন লাগছে, আগুন লাগছে রে, পীরিতের বাজারে আগুন লাগছে। যথায় তথায় পীরিত মিলে রূপ সৌন্দর্যের কাছে, পীরিতের দাম অনেক সস্তা, মন বোঝার কে আছে। যথায় তথায় পীরিত মিলে রূপ সৌন্দর্যের কাছে, পীরিতের দাম অনেক সস্তা, মন বোঝার কে আছে। মন দিয়া মন পাওয়া মিছে, মন দিয়া মন পাওয়া মিছে, অনেকে যাই না গেছে, পীরিতের বাজারে আগুন লাগছে, আগুন লাগছে রে, পীরিতের বাজারে আগুন লাগছে।